কাটছেই না গ্যাস সংকট, বাড়েনি এলএনজি সরবরাহ, সরকারকে দোষারোপ অনুচিত বললেন তথ্য উপদেষ্টা। দেশের 4 জেলায় সড়কে ঝরল 10 প্রাণ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আইন ভাঙলে এআই প্রযুক্তিতে জরিমানা। হবিগঞ্জে প্রভাবশালী দখলে রেলের শত শত একর জমি, চুরি হচ্ছে যন্ত্রপাতিও তদারকি নেই কর্তৃপক্ষের। কোটি কোটি টাকার সম্পত্তি, বিশেষ করে রেলের যে শিপগুলি, ওইগুলি মানুষ চুরি করে নিয়ে গেছে। মানুষ অবৈধভাবে দখল করে নিয়ে যাচ্ছে। আমরা চাই যে আমাদের পুনরায় রেল লাইনটা চালু হোক। আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। কাটছেই না গ্যাস সংকট, এলএনজি আমদানি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা, ফলে এখনো ভোগান্তিতে সাধারণ মানুষ। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারিও কমেনি। আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, জানাবেন ফিলিং স্টেশনগুলোর কি চিত্র দেখছেন? গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা কিছুটা? জিনিসই আপনাকে একটি তথ্য দিয়ে রাখি প্রথমেই, যে দীর্ঘ 4 দিন বন্ধ থাকার পর গত শনিবার সন্ধ্যা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আবাসিক এবং বাণিজ্যিক পর্যায়ে গ্যাস সরবরাহ শুরু হয়েছে ঠিকই, তা কিন্তু পর্যাপ্ত নয়। বিশেষ করে গ্যাসের চাপ না থাকার কারণে ব্রাহ্মণবাড়িয়ার যে 5টি ফিলিং স্টেশন রয়েছে সেখানে যেমন দুর্ভোগের চিত্র আগের মতোই রয়েছে, ঠিক বিসিক শিল্প কারখানার যে গ্যাস ভিত্তিক যে কারখানাগুলো সেগুলো সঠিকভাবে উৎপাদন যেতে পারছে না। পাশাপাশি যে আবাসিক খাতের যারা গ্রাহকরা রয়েছেন তারাও কিন্তু নিরবিচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। তো আমি আজ এখন যে ফিলিং স্টেশনটিতে অবস্থান করছি সেটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের পাশে ফাহাদ ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনটি পরিচালনার জন্য 15 PSI চাপে কিন্তু গ্যাস সরবরাহের প্রয়োজন হয়ে থাকে, অথচ এখানে কিন্তু গ্যাসের চাপ মিলছে মাত্র 1 থেকে 2 প্রেসারে, যে কারণে কিন্তু তারা যে তাদের স্বাভাবিক কার্যক্রমটুকু রয়েছে সেগুলো কিন্তু তারা পরিচালনা করতে পারছে না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মহাসড়কের উপরে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। তারা কিন্তু গ্যাস নেওয়ার জন্য এখানে এসেছিলেন, কিন্তু গ্যাসের বিলম্ব হওয়ার কারণে কিন্তু এখানে সারি কিন্তু ক্রমে দীর্ঘ হচ্ছে। আমরা যদি একজন ফিলিং স্টেশন যিনি ব্যবস্থাপক রয়েছে তার সাথে যদি একটু কথা বলি, আপনাদের গ্যাস তো শনিবার থেকে শুরু হয়েছে, কিন্তু এখন আসলে চিত্রটা কেমন, গ্যাসের চাপ কেমন, কিভাবে কার্যক্রম পরিচালনা করছে? কয়েকদিন বন্ধ থাকার পর গত 15 তারিখ বিকালের দিকে গ্যাস আসছে, তাও স্বল্প চাপ, একেবারে খুবই কম চাপ। এই যায় গ্যাস আসে ওই 1 থেকে 2 PSI পাই, মাঝে মাঝে আবার অনেক সময় বন্ধ রাখতে হয়, বন্ধ রেখে চালাতে হয়। মানে সারাক্ষণ গ্যাস চালানো যায় না। সর্বোচ্চ কত টাকার গ্যাস দিতে পারতেছে? সর্বোচ্চ কত টাকা বলতে এটা গাড়ি অনুযায়ী গাড়ি, অর্থাৎ গাড়িতে যা ঢোকার কথা তার চেয়ে অনেক কম ঢোকে, অর্থাৎ অর্ধেকেরও কম ঢোকে। মানে চাপের কারণে গাড়িতে যত টাকা ঢোকার কথা তার চেয়ে অর্ধেকেরও কম ঢোকে। জি নিশ্চয়ই, আপনি যেমনটা শুনছিলেন যে আসলে ফিলিং স্টেশনগুলোর চিত্র কিন্তু ঠিক এরকমই, অনেকটা দুর্ভোগ নিয়ে কিন্তু তাদের দিন কাটছে। এছাড়া আবাসিক যে পর্যায়ে গ্রাহকরা যারা রয়েছে সেখানে কিন্তু আজ সকাল থেকে গ্যাস ছিল না, দুপুরের পর গ্যাস এসেছে, কিন্তু তাও কিন্তু নির্বিঘ্ন অবস্থা। অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার যে আবাসিক এবং বাণিজ্যিক মিলে 26,000 গ্রাহক রয়েছে তাদের কিন্তু নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের যে বিষয়টি সেটি কিন্তু প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে। নিশ্চয়ই প্রকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহের সবশেষ খবর জানাচ্ছিলেন প্রকাশ দাস। জ্বালানি সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তাই মানুষের ভোগান্তির জন্য বর্তমান সরকারকে দোষারোপ করা অনুচিত। ময়মনসিংহে এই কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা জ্বালানি খাত নিয়ে যা তা করতে পেরেছে, কিন্তু এই সরকার তা পারবে না, কারণ মানুষ অশান্তিতে থাকলে এর প্রভাব নির্বাচনে পড়বে। জানান, 2-1 দিনের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধান সম্ভব নয়। অভিযোগ করেন, অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে জনগণের জন্য ভোগান্তি তৈরি করছে বিরোধী দল। অযৌক্তিকভাবে মানুষকে জনগণের সাথে আছে বলে দেখিয়ে সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করেন, কারণ প্রতিটা আন্দোলনে তো জনদুর্ভোগ হয়। এই যে কিছুদিন আগে সচিবালয় সামনে তারা আসলেন, গাড়ি বন্ধ হয়ে গেল। আমি মনে করি জনগণ এগুলো রিজেক্ট করবে। হাসিনা জ্বালানি খাত নিয়ে যা তা করতে পেরেছে, এই সরকার করতে পারবে না। দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 10 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায়
টেকেরহাট থেকে গোপালগঞ্জে যাচ্ছিল যাত্রীবাহী বাস। বৌলতলী এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে মারা যান 3 জন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। এদিকে মোটরসাইকেলে চাঁপাইনবাবগঞ্জের কানসার থেকে নিজ বাড়ি ফিরছিলেন শ্রমিক হাবিবুর রহমান ও আবুল হায়াত। মুসলিমপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে যান তারা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাদের। একই জেলায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে 2 ও মুন্সিগঞ্জে প্রাণ গেছে 1 জনের। এখন থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আইন ভাঙলে এআই প্রযুক্তিতে জরিমানা করা হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাট এলাকায় এই নতুন প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মন্ত্রী জানান, নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটারে 1427টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এআই প্রযুক্তির জরিমানার মাধ্যমে মহাসড়কে যানবাহনের নির্ধারিত গতিসীমা, অবৈধ পার্কিং, থ্রি হুইলার ও উল্টো পথে যানবাহন চলাচলকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কমে আসবে চাঁদাবাজি। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারবো। নারায়ণগঞ্জ থেকে এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আহসান সাদিক। সাদিক, জানাবেন নতুন এই প্রযুক্তি চালু হওয়ার ফলে সেখানকার যে ট্রাফিক সার্জেন্টরা আছেন কর্মরত, তারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, সব মিলিয়ে জানাবেন। নিশি, আমি যে স্থানটিতে আছি সাইনবোর্ড এলাকা, এই সাইনবোর্ড এলাকার থেকে শুরু হয়ে কিন্তু চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত মোট 250 কিলোমিটার এই অটো ফাইন সিস্টেমের আওতায় রয়েছে। তো দুপুরে বা আগের সংবাদেও কিন্তু সংযুক্তি করেছিলাম এখানে দায়িত্বরত যে সকল পুলিশ কর্মকর্তা আছে তাদের সাথে। তারা আসলে যেই কথাটি বলছেন যে আসলে এই সিস্টেমটি চালু করা, কৃত্রিম বুদ্ধিমত্তার এই সিস্টেমটি চালু করার পরই যে তারা বলছেন যে প্রযুক্তি নির্ভরতার ফলে তাদের যে ট্রাফিকের আইন প্রয়োগে আরও দ্রুত হবে এবং এই ক্ষেত্রে স্বচ্ছ এবং নির্ভুল এবং কার্যকর হবে। এবং আর বিষয়টি সম্পর্কে তারা জানাচ্ছেন যে আসলে অটো ফাইন সিস্টেমের আওতায় মূলত যে ট্রাফিক আইন ভঙ্গ করা এবং সেই সাথে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অপরাধ প্রবণতার যে সকল জোন রয়েছে, এখানে অপরাধীদের শনাক্ত করাটা আসলে সহজ হবে এবং আইন ভঙ্গকারী যারা রয়েছেন তাদেরকে আসলে চিহ্নিত করার পরই তারা নিয়মটি যেটি বলছেন শনাক্ত করার পরে নিবন্ধিত যানবাহনের যে নিবন্ধিত মালিক আছে তাদের মোবাইলের SMS এর মাধ্যমে এই মামলার তথ্য প্রেরণ করা হবে এবং নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের মাধ্যমে সকল ধরনের জরিমানাগুলি আসলে নেওয়া হবে। তো মূলত এই সিস্টেমটি চালু করার পরে শুধু যে আইন শৃঙ্খলা বাহিনী এমন নয়, সাধারণ যে সকল জনগণ রয়েছেন এই পথে যাতায়াতকারী, তারাও যেটি বলছেন যে আসলে বিভিন্ন সময় যে তাদেরকে ছিনতাই বা ডাকাতির কবলে যে পড়তে হয়, ডাকাতির কবলে পড়ার পরপরই কিন্তু আসলে অধিকাংশ ক্ষেত্রে যে আসলে অপরাধীকে চিহ্নিত করাটি আসলে দূরর ব্যাপার হয়ে যায় তাদের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মামলা প্রয়োগ করতে গিয়ে মূলত অপরাধী চিহ্নিত না করার কারণে কিন্তু সময় ক্ষেপণ হয়। এবং এই সিস্টেমটি চালু করার পরে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার যে এআই ক্যামেরা, সেটিকে অপরাধী শনাক্ত কিন্তু খুব দ্রুত হবে এবং এই ক্ষেত্রে অপরাধী চিহ্নিত করা দ্রুতর কারণে কিন্তু যে অপরাধ প্রবণতা সেটি কিন্তু দ্রুত এই পথে কমবে বা অপরাধীরা সতর্ক হবে বলে তারা এই জিনিসটি জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এক ধরনের যাত্রী বা যানবাহনের যে চালক আছে তাদের মধ্যে স্বস্তির একটি ব্যাপারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আসলে সর্বশেষ পরিস্থিতি খবর। ধন্যবাদ আপনাকে আহসান সাদিক। দর্শক দেখছিলেন নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আহসান সাদিক। আমরা পরের খবরে যাব। সড়কে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় করতে বগুড়া, চট্টগ্রাম এবং ঢাকায় চালু হলো বিশেষ বাস সার্ভিস। সকালে বগুড়া বিআরটিসি ডিপোতে বিশেষ মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ। প্রাথমিকভাবে জেলায় 2টি বাস দিয়ে চলবে সেবা, যার একটি শেরপুর মাটিডালি রুটে চলাচল করবে। পরবর্তীতে জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও চালু হবে পিঙ্ক বাস। স্বপ্ন ছিল সংসারে সচ্ছলতা ফেরানোর, সেজন্য দালালকে দেন মোটা অঙ্কের টাকা। কিন্তু গ্রিসে পৌঁছানোর আগেই ভয়ঙ্কর সমুদ্রযাত্রায় থমকে যায়
সব নিখোঁজের খবর আসে সুনামগঞ্জের 5 জনের। এরপর থেকে অপেক্ষায় দিন কাটছে তাদের স্বজনদের। উন্নত জীবনের স্বপ্নে উত্তাল সমুদ্র যাত্রা। 25 জনের ধারণ ক্ষমতার নৌকায় গাদাগাদি করে তোলা হয় 42 জনকে। গন্তব্য লিবিয়া থেকে গ্রিস, কিন্তু মাঝপথে দিক হারিয়ে বিচ্ছিন্ন হয় যোগাযোগ। খবর আসে নিখোঁজের। সেই তালিকায় রয়েছে সুনামগঞ্জের 5 যুবক। তাদের একজন শান্তিগঞ্জ উপজেলার চিকারগান্দি গ্রামের মামুন খান। দালালের হাতে মোটা অঙ্কের টাকা দিয়ে পাড়ি জমান বিদেশে, কিন্তু গত 3 আগস্ট নৌকায় ওঠার পর থেকেই আর খবর পায়নি পরিবার। আমার কত কইছে বাবা আমার 2 দিনের ভিতরে গেম দিব, আমার লাগে আশীর্বাদ করছে। খালি কইছে যে আমরা 3-4 তারিখ একটা গেম দিব। দালালের সাথে মাত হয়েছে, দালালে কইছে যে তার গেম সাকসেসফুল। একই অপেক্ষা হৃদয়, রিপন, এনাম ও সাব্বিরের পরিবারে। জানা নেই প্রিয়জন জীবিত নাকি মারা গেছেন। কিছু দালাল চক্র আছে যে দালালরা প্রলোভন দিয়ে ওদেরকে ইটালির উদ্দেশ্যে আপনার ওই অবৈধ পথে সাগর পাড়ি দেওয়াচ্ছে। আমাদের পাশের বাড়ির রিপন, এনাম সব নিখোঁজ, তাদেরকে আমরা চাই। এ নিয়ে কোনো অভিযোগ না পেলেও বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। আর উপজেলা প্রশাসন বলছে নিখোঁজের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই সংক্রান্তে এখনো আমরা কোনো অভিযোগ পাইনি এবং তাদের নাম ঠিকানাও পাওয়া যায়নি। নাম ঠিকানা পেলে আমরা যোগাযোগ করে তার পরিবারের সাথে যোগাযোগ করে এটা ঘটনার সত্যতা নিশ্চিত করে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসক স্যারকে অবগত করেছি এবং আমাদের যে জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো কার্যালয় আছে তাদেরকেও অবগত করা হয়েছে। এটি আমরা পরবর্তীতে আবার দূতাবাসের মাধ্যমে এটির বিষয়ে আমরা পরবর্তীতে খোঁজ খবর নিব আর কি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ভূমধ্য সাগরের এই বিপজ্জনক পথে ছুটে চলা নতুন নয়। চলতি বছরের মার্চেও অবৈধভাবে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে প্রাণ হারান সুনামগঞ্জের 13 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চট্টগ্রামে যে ইয়ার্ডে জাহাজ কাটতে গিয়ে প্রাণ হারিয়েছে 9 শ্রমিক, তার পরিবেশ ছাড়পত্রের মেয়াদ শেষ হয়েছিল দুর্ঘটনার 2 দিন আগে। নতুন ছাড়পত্র না নিয়েই কাটা হচ্ছিল জাহাজটি, যাতে ছিল হাইড্রোজেন সালফাইড। প্রশ্ন উঠেছে, তাহলে কিভাবে জাহাজটি নিরাপদ বলে কাটার অনুমতি দিল সরকারি 6 সংস্থা? ইভেন মিডিয়ার রিপোর্টে বিস্তারিত দেখুন। ভাটিয়ারির ফেরদৌস স্টিল মিলে এমটি রাশি নামে যে জাহাজে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে 9 জনের প্রাণ গেছে, সেটি কাটা হচ্ছিল প্রায় 1 বছর ধরে। জাহাজটিতে ব্যালাস্ট ট্যাঙ্ক ছিল 4টি, যার একটি আগেই কাটা শেষ। দ্বিতীয়টিতে কাটতে গিয়েই ঘটে দুর্ঘটনা। ব্যালাস্ট ট্যাঙ্কে সাধারণত পানি থাকে, সেখানে কোনো রাসায়নিক থাকার কথা নয়, অথচ সেখানে মিলেছে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড, যার বিষক্রিয়ায় ঘটেছে এত প্রাণহানি। এটির আনওয়ান্টেড এরকম ব্যালাস্ট ট্যাঙ্কে এরকম আনওয়ান্টেড গ্যাস, এই গ্যাসটা আসাটা ইট ইজ রিয়েলি নর্মাল শিপ ডেমোলেশন প্রসেস মেথোডোলজির বাইরের একটা অংশ। বিস্ময়কর হচ্ছে, ফেরদৌস স্টিল গ্রিন শিপইয়ার্ড হলেও দুর্ঘটনার 2 দিন আগে শেষ হয়ে যায় তাদের পরিবেশ ছাড়পত্র। কিন্তু শেষ হওয়ার 1 মাস আগে আবেদনের কথা থাকলেও তা করেনি প্রতিষ্ঠানটি। এই ছাড়পত্রটার ক্ষেত্রে স্পেশালি এটা 1 বছর পার হয়েছে, এখনো জাহাজটা কাটানো শেষ হয় নাই। বিধিগতভাবেই ছাড়পত্র এটা নবায়ন করা দরকার ছিল, তারা নবায়নের আবেদন করেনি। আমরা এই আবেদন না করার কারণে এটাকে আমাদের পরিবেশনের সাধারণ অনুযায়ী ক্ষতিপূরণ আরোপের জন্য এনফোর্সমেন্ট করার জন্য পাঠিয়েছি। নানা ত্রুটির পরও ফেরদৌস স্টিলকে জাহাজ কাটার জন্য সরকারি 6টি সংস্থা কিভাবে ছাড়পত্র দিল তা নিয়েও উঠেছে প্রশ্ন। একই সাথে এই দুর্ঘটনার পর প্রশ্নের মুখে গ্রিন শিপইয়ার্ডের নিরাপত্তার বিষয়টি। কেননা যেসব প্রতিষ্ঠান হংকং কনভেনশন অনুযায়ী সব শর্ত পূরণ করে তাদেরই দেয়া হয় এই সনদ। চট্টগ্রামে এমন সনদ পেয়েছে 23টি ইয়ার্ড। যারা সার্টিফিকেশন দিচ্ছে তাদেরও রেসপন্সিবিলিটি আছে যে যারা ট্রেনিংগুলো দেওয়ার কথা, ইকুইপমেন্টসগুলো যেগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলো সঠিকভাবে আপনার ব্যবহৃত হচ্ছে কিনা, রাইটলি ইউজড হচ্ছে কিনা এবং চর্চাটা হচ্ছে কিনা। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে মালিকের মানসিকতা এবং তাদের মাইন্ডসেট, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এখানে যদি ফ্যাক্টরি ইন্সপেক্টর, বিস্ফোরক, পরিবেশ এরা যদি সক্রিয় হয় তাইলে কোনো সময় এই বিস্ফোরণ করতে পারে। অর্থাৎ ইন টোটো আইন কার্যকর, শ্রম আইন কার্যকরী করার জন্য ফ্যাক্টরি ইন্সপেক্টরের কাছে। সরকার বলছে এবারে দুর্ঘটনার পর এই শিল্প নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে তাদেরও। শিপ ব্রেকিং আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত, যাতে করে এই খাতটা
এই নিরাপত্তা মেজারগুলো ফলো করে ভবিষ্যতে আরও ডেভেলপ করতে পারে, সেই ব্যাপারে আমরা সুপারিশমালা দিব। বিলসের তথ্য অনুযায়ী গত 1 বছরে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা ঘটেছে 84টি, যাতে প্রাণহানি 15 জনের, আর গত 13 বছরে প্রাণ গেছে 161 জনের। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। হবিগঞ্জে রেলের শত শত একর জমি দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। গড়ে তোলা হয়েছে দোকানপাট এবং মার্কেট। অন্যদিকে শায়েস্তাগঞ্জ বাল্লা পরিত্যক্ত রেল লাইনের কোটি কোটি টাকা যন্ত্রপাতি লুট করে নিচ্ছে চোরাকারবারিরা। কর্তৃপক্ষ বলছে এসব বন্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আয় ব্যয়ের ভারসাম্য না থাকা, পরিচালন দুর্বলতা সহ নানা কারণে 2003 সালে বন্ধ হয়ে যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বাল্লা রুটে ট্রেন চলাচল। এরপর কেটে গেছে 23 বছর। অরক্ষিত রেলপথ আর রেলওয়ের জায়গা দখল করে গড়ে উঠেছে বসতি, দোকান। তদারকি না থাকায় চুরি হয়েছে মূল্যবান যন্ত্রপাতি সহ 7 স্টেশনের আসবাবপত্র। কোটি কোটি টাকার সম্পদ লুটের পাশাপাশি এখনো চলছে রেলের জমি ও বিভিন্ন স্থাপনা দখল। এই রেল লাইনটাকে নিয়ে একটা হরিলুট শুরু হয়, রেলের শিক থেকে ধরে মানে যে যেভাবে পারছে লুটে পুটে নিছে। অনেকে বড় বড় বিল্ডিং, রেলের সাইডের সরকারি জমি, বরাদ্দকৃত জমি তারা দখল করে নিছে। কোটি কোটি টাকার সম্পত্তি, বিশেষ করে রেলের যে শিকগুলি, ওইগুলি মানুষ চুরি করে নিয়ে গেছে। এমন অবস্থায় দখলদারদের উচ্ছেদের পাশাপাশি আবারও রেল লাইনটি চালুর দাবি স্থানীয়দের। বিল্ডিং নির্মিত হয়েছে এই রেলের জমিতে, এগুলো উদ্ধার করা এবং পুনরায় এই রেলটি চালু করে সোনারঘাটবাসীর যে ঐতিহ্য এটা ফিরিয়ে দেওয়া। স্থাপনা মানুষে অবৈধভাবে দখল করে নিয়ে যাচ্ছে। আমরা চাই যে আমাদের পুনরায় রেল লাইনটা চালু হোক। সরকারের কাছে অনুরোধ করবো যে আমরা যাতে আবার এই পুনরায় আমাদের বাল্লা রেল স্টেশন মানে রেলগাড়িটা আবার চালু হয়। তবে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানোর কথা বলছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন চলাচলের বিষয়টা তো আমি বলতে পারবো না, আমি তো অপারেশন নিয়ে কাজ করি না। তবে যেগুলো অবৈধ স্থাপনা থাকবে সেটা দখলের জন্য আমাদের প্ল্যান আছে। আমাদের এই বছরে আমাদের একটা উচ্ছেদ প্ল্যান আছে, তার ভিতরে এগুলি আছে যে আমরা এটা উচ্ছেদ মুক্ত করবো এই বছর। ব্রিটিশ আমলে নির্মিত এই রেল সড়ক ছিল সীমান্ত এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একসময়ের খরস্রোতা করতোয়া নদী এখন মৃতপ্রায়। দখল আর দূষণে হারিয়ে গেছে নদীর সেই যৌবন। এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। শাহী, জানাবেন করতোয়া নদীর কি অবস্থা দেখছেন? নিশ্চয়ই আমি একেবারে করতোয়ার পাশে দাঁড়িয়ে আছি। যে করতোয়া আসলে আগেকার যারা মানুষ ছিলেন, যারা আমাদের এই বগুড়ার যারা সিনিয়র সিটিজেন যারা, তারা কিন্তু এই করতোয়ার সাথে আগেকার করতোয়া মিলাতে পারেন না। তাদের স্মৃতিতে যে করতোয়া আছে, এই করতোয়াতে বড় নৌকা চলতো এবং অনেক বড় লঞ্চ চলতো। যে নৌকা এবং লঞ্চে চড়ে বগুড়া শহরে ব্যবসায়ীরা আসতেন এবং এই শহর কিন্তু গড়ে উঠেছিল এই করতোয়াকে কেন্দ্র করে। সেই করতোয়ার এখন এই জীর্ণশীর্ণ অবস্থা, এটা কিন্তু একদিনে হয়নি, দিনকে দিন এই জীর্ণশীর্ণ অবস্থা হয়েছে। এর জন্য কিন্তু সাধারণ মানুষ যেমন দায়ী, তেমনি কিন্তু পানি উন্নয়ন বোর্ড, প্রশাসন, তারাও কিন্তু সমানভাবে দায়ী। এই তাদের আসলে এটার প্রতি অতটা নজর না দেওয়ার ফলে একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত করতোয়ার প্রত্যেকটা এলাকাতেই প্রায় দখল হয়ে গেছে এবং দূষণে পতিত হয়েছে। দখলবাজিটা যেরকম করে হয়েছে, আসলে বিভিন্ন জন বিভিন্নভাবে এই করতোয়া দখল করেছেন। কেউ ব্যক্তি মালিকানায় দখল করেছেন, কেউ প্রতিষ্ঠান করে দখল করেছেন, এমনকি এখানে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে অর্থাৎ মসজিদ মন্দিরের নাম করেও করতোয়া কিন্তু দখল করা হয়েছে। হাসপাতালের নামে করতোয়া দখল করা হয়েছে, বেসরকারি এনজিও বড় প্রতিষ্ঠান তার নামে করতোয়া দখল করা হয়েছে। এগুলো কিন্তু উচ্ছেদ অভিযানে মাঝে মাঝে প্রশাসন গিয়েছে, কিন্তু কোনো প্রকার কোনো কাজ হয়নি। তার ফলেই কিন্তু করতোয়া আজকে এই মৃতপ্রায়। এরপরেও কিন্তু আরো যেটা বড় সমস্যা এই করতোয়া নদীর দুই পাশেই কিন্তু বগুড়া শহর, এবং বগুড়া শহর এখন দেশের অনেক বড় একটি শহর এবং খুব ঘনবসতিপূর্ণ একটি শহর। এই শহরের যত বর্জ্য আছে, এটা বগুড়া সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনের যত বর্জ্য আছে, প্রায় 10 লাখের বেশি মানুষ এখানে বসবাস করে, সবগুলো বর্জ্য কিন্তু এসে এই করতোয়া নদীতে পড়ে।
এবং এই যে ড্রেনেজ যে লাইন আছে সেই লাইনের সবগুলো ড্রেনেজ কিন্তু এই করতোয়া নদীর সাথে কানেক্টেড। এমনকি যে সমস্ত গৃহস্থালী যে আবর্জনাগুলো জড়ো হয় সেগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে এই এলাকার মানুষ নিয়ে সেই নদীর পাড়েই কিন্তু ফেলে যান। এমনকি এই করতোয়া নদীর পাশে যে সমস্ত বাজারগুলো আছে, বড় বাজার, বিশেষ করে ফতেহ আলী বাজার এবং রাজা বাজার, এই দুই বাজারের যে সমস্ত বর্জ্য আছে প্রতিদিনই আছে, সব বর্জ্যই কিন্তু এই করতোয়া নদীতে এসে ফেলা হয়। এর ফলে কিন্তু এই করতোয়া নদীর আজকে কিন্তু এই জীর্ণশীর্ণ অবস্থা। যদিও মাঝে মাঝে কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে এই করতোয়াকে বাঁচানোর জন্য, কিন্তু সেগুলো কিন্তু কোনো কাজে আসেনি। 2024 সালে প্রায় 48 কোটি টাকা ব্যয়ে এই করতোয়া শহর অংশে খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, সেটা কিন্তু খুব বেশি কাজে আসেনি। খননের পরে করতোয়ার যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন। এটা কিন্তু খননের পরের অবস্থা, অর্থাৎ খননের আগে আরো বেশি খারাপ অবস্থায় ছিল, কিন্তু খননের পরেও কিন্তু এখন কিন্তু ভরা বর্ষা মৌসুম, সারা বাংলাদেশের নদ নদীতে কিন্তু পানিতে ভরপুর, কিন্তু করতোয়া কিন্তু একেবারে জীর্ণশীর্ণ, এখানে কিন্তু কোনো পানি নাই। সামান্য নালার মতো একটা স্রোত ধারা কিন্তু এই করতোয়াতে বইছে। অর্থাৎ বলা যায় যে করতোয়া আসলে অবহেলার কারণেই কিন্তু এই করতোয়ার আজকে এই অবস্থা, প্রশাসনের অবহেলার কারণে, সাধারণ মানুষের অবহেলার কারণে কিন্তু এই অবস্থা হয়েছে। কিন্তু এখন কিন্তু জেলা প্রশাসন এবং যারা সরকারে আছেন, এখানকার যারা সংসদ সদস্যরা আছেন, তারা বিভিন্ন ধরনের কথা বলছেন যে এই করতোয়া নিয়ে তাদের অনেক বড় প্রকল্প তারা হাতে নিচ্ছেন। তারা বলছেন যে 1122 কোটি টাকার একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং 230 কিলোমিটার যে করতোয়া আছে, এই করতোয়াতে তারা 230 কিলোমিটার করতোয়া তারা পুনঃখননের কাজ করবেন এবং এখানে কিন্তু তখন পানির প্রবাহ নিশ্চিত হবে। কিন্তু করতোয়া আসলে মরতে বসেছিল 80-র দশকেই। করতোয়ার যে উৎসমূল গাইবান্ধা থেকে এই করতোয়া নদীটা প্রবাহিত হয়ে এসেছে, সেই 80-র দশকে কিন্তু করতোয়ার উৎসমূলেই স্লুইস গেট নির্মাণ করে এই করতোয়ার পানি প্রবাহ বন্ধ করা হয়েছে। অর্থাৎ 80-র দশক থেকে এখন 2026 সাল, আজকে দীর্ঘ প্রায় 4 দশকের বেশি সময় ধরে কিন্তু এখানে কিন্তু পানির প্রবাহ নাই। এর ফলে কিন্তু আজকে করতোয়া এই জীর্ণশীর্ণ অবস্থায় এসেছে। এখন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু বলছেন যে করতোয়াতে পানির প্রবাহ বাড়ানোর জন্য এবং করতোয়ার দুই পাশে তারা ওয়াকওয়ে নির্মাণ করে এই করতোয়াতে পানির প্রবাহ ফিরে নিয়ে আসবেন, দুই পাশে ওয়াকওয়ে থাকবে এবং বিভিন্ন ধরনের প্রকল্পের কথা তারা বলছেন যে এইগুলো কাজ যদি করা সম্ভব হয় তাহলে হয়তোবা করতোয়া আগের রূপে হয়তোবা ফিরে আসবে, এরকমটাই কিন্তু আশা করছেন যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা। নিশি, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন খরস্রোতা করতোয়া নদীর মৃত প্রায় চিত্র আমরা দেখছিলাম। বগুড়া থেকে সেই খবর জানাচ্ছিলেন ফরহাদুজ্জামান শাহী। হাম উপসর্গে দেশে আরও 3 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত 1061 জন। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গেল 15 মার্চের পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে 99 জনের মৃত্যু হয়েছে। একই সময় সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা 819। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 17,989 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগের সংখ্যা 1,44,780। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় 1,26,289 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 1,21,880 জন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 5 জন। দুপুরে অভ্যন্তরীণ বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় সালাম হলের কয়েকটি কক্ষে হামলা এবং ভাঙচুর হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে গতকাল রাতে সিট দখল নিয়ে উভয় পক্ষের হাতাহাতি হয়। আবাসন সহ নানা সমস্যায় জর্জরিত নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। এতে দুর্ভোগের শেষ নেই শিক্ষার্থীদের। আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন হানিফুল্লাহ আকাশ। আকাশ, জানাবেন বিশ্ববিদ্যালয়ের এই দুর্ভোগের কি খবর আছে সবশেষ আপনার কাছে? নিশি, আপনি যেমনটি বলছিলেন যে 2018 সালে এই নেত্রকোনা বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয় এবং তারপর থেকেই এখানে শিক্ষা কার্যক্রম চলে। কিন্তু বিশ্ববিদ্যালয় স্থাপন হওয়ার পর থেকে কিন্তু এখানে যারা এরই মধ্যে এখান থেকে বিভিন্ন সময়ে বের হয়েছেন তাদের শিক্ষা জীবন শেষ করে, তারা কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধা সেটি কিন্তু কিছুই পাননি। এই বিশ্ববিদ্যালয়টি স্থাপনের দীর্ঘ সময় গেলেও কিন্তু এখানে আবাসন সংকট সহ নানা সংকটে কিন্তু আসলে জর্জরিত
জর্জরিত এই প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বরাদ্দ এসছে, বিভিন্ন ধরনের কাজের কথাও কিন্তু বলা হচ্ছে, কিন্তু আসলে কোনো ধরনেরই এখন পর্যন্ত কোনো উন্নয়ন আমরা দেখিনি। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের একটি টিএসসি ভবন ছাড়া আর তেমন কিছুই কিন্তু আসলে দৃশ্যমান হয়নি। আমরা এখানে আসলে সকাল থেকে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু এখানে তারা রয়েছেন। আমরা জেনেছি যে এখানে আবাসন সংকট রয়েছে, পরিবহন সংকট রয়েছে এবং লাইব্রেরির সমস্যা রয়েছে। আমরা যদি একজন শিক্ষার্থীর কাছে জানতে চাই যে আসলে কি ধরনের সমস্যায় আপনারা আসলে এখন আছেন এই প্রতিষ্ঠানে পড়াশোনা করতে গিয়ে। আমাদের এখানে হচ্ছে সবচেয়ে বেশি যে সমস্যা হচ্ছে আমরা সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন হচ্ছে প্রায় 1200 জন স্টুডেন্টের মতো শিক্ষার্থী, এবং হচ্ছে আমাদের 1200 স্টুডেন্ট শিক্ষার্থীর জন্য হচ্ছে আবাসন ব্যবস্থা খুবই অপ্রতুল। আমাদের হচ্ছে প্রায় 1200 জন শিক্ষার্থীর মধ্যে প্রায় হচ্ছে 500 বা 500 প্লাস মাইনাস হচ্ছে আমাদের ছেলে শিক্ষার্থী। তার মধ্যে হচ্ছে এই 500 জনের হচ্ছে বিপরীতে হচ্ছে আমাদের একটা মাত্র হচ্ছে আবাসিক হল রয়েছে, সেখানে হচ্ছে হল সিট সংখ্যা হচ্ছে একদম সীমিত, সেখানে হচ্ছে 60টা সিটের মধ্যে আছে। আমাদের চাইতেও বেশি যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের হচ্ছে মেয়ে শিক্ষার্থীদের জন্য। তাদের হচ্ছে 2টা অস্থায়ী হল রয়েছে, সেখানে হচ্ছে 2টা অস্থায়ী হলের মধ্যে হচ্ছে মাত্র সিট সংখ্যা হচ্ছে প্রায় 70 জনের মতো, সেখানে হচ্ছে প্রায় 500 বা 600 জন মেয়ে শিক্ষার্থীর বিপরীতে হচ্ছে 70টা সিট মাত্র। ধন্যবাদ। নিশি, আসলে শুনছিলেন যে নানা সমস্যার কথা শিক্ষার্থী বলছিলেন। আমরা এই বিশ্ববিদ্যালয়ে যে সদ্য যোগদানকৃত যে ভিসি রয়েছেন প্রফেসর ডক্টর খালেদুজ্জামান স্যারের সাথে কথা বলতে চাই। আসলে এই প্রতিষ্ঠানে আপনি নতুন জয়েন করেছেন, আসলে এই যে সমস্যা যে শিক্ষার্থীরা বলছিল সেটি সমাধানের জন্য আসলে আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি ধরনের পরিকল্পনা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি চ্যানেল 24-কে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি গত 27 তারিখে জয়েন করেছি, 1 মাসও হয়নি। তে আমার ছাত্র যে কথা বললেন শিক্ষার্থী, আসলেই বাস্তবতা তাই। তা আপনারা দেখছেন যে অনেকগুলো বিল্ডিং এখানে অসমাপ্ত। আমি যতদূর জেনেছি যে 5ই আগস্টের পর ঠিকাদাররা সরজমিনে নেই বা কাজ করছে না, তাদের কিছু দেনাপানাও রয়ে গেছে, বা আমাদেরও কোনো দেনাপানা আছে কিনা আমি ওগুলো এখন স্টাডি করতেছি। তবে যে এই দেখেন এদিকে লাইব্রেরি ভবন, একাডেমিক ভবন, তারপর আমাদের মেডিকেল সেন্টার, সমস্ত কিছু 1তলা 2তলা পর্যন্ত কাজ হয়ে আর কাজ হয়নি। এই 2 বছরে কোনো কাজ হয়নি। তো এখন ওগুলো দেখে কারা ঠিকাদার ছিলেন, কি কারণে কাজগুলো বন্ধ, সে ব্যাপারেও পদক্ষেপ নেব। আইনগত বা আমার অফিসিয়ালি যে পদক্ষেপগুলো নিয়ে যা করণীয় করব। আর ওই যে মেয়েদের ছেলেদের যে কথা বললো, 2টা হল ভাড়ায় আছে, ইউজিসি একটা টাকা অনুমোদন দেয় তার ভিতর থেকে। তো আমি চেষ্টা করব মেয়েদের যে বিষয়টা, যে আর একটা হল স্থায়ী না হওয়া পর্যন্ত আমি ইউজিসির মাধ্যমে আবেদন জানাবো যে আর একটা মেয়েদের হলের জন্য আর একটা অনুমোদন নেওয়া যায় কিনা, যেটা ভাড়ায় আর কি, সেটা তো অর্থ লাগবে। আর বাদ বাকি আমার যে পরিকল্পনা যেটা বললাম, যে আমার প্রাণ হলে ক্যাম্পাসের শিক্ষার্থীরা। আমি চাই না যে ভিসির ডাক বাংলা আগে হোক, কিন্তু আমি চাই যে আমার ছাত্রদের লাইব্রেরিটা আগে হোক, ক্লাসরুমগুলো ভালো হোক, আদার যে ফ্যাসিলিটিগুলো সেইগুলো আগে হোক। এবং এই রাস্তাটা, এটাও খুব একটা বড় অসুবিধা, বৃষ্টি হলে তো মেয়ে ছেলেদের আসা কষ্ট। সেই জন্য আমি চাই যে কাজগুলো অসমাপ্ত আছে, কি কারণে আছে 5ই আগস্টের পর থেকে জানি না, সেগুলো স্টাডি করে পদক্ষেপ নিয়ে যাতে দ্রুত এই কাজগুলো আবার শুরু করে আমার ছাত্রছাত্রীদের সকল প্রকারের সুবিধা দেওয়া যায়, এবং শিক্ষা গবেষণায় যাতে তারা মনোযোগী হয়, এবং বিশ্বের গ্লোবাল ভিলেজে আমি চাই যে এই বিশ্ববিদ্যালয় একটা জায়গা করে নেবে। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম বিশ্ববিদ্যালয়ের যে হানিফুল্লাহ আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হানিফুল্লাহ আকাশ।